খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নেবেন কোটি মানুষ। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। আমন্ত্রণ পায়নি ইউরোপীয় দেশগুলো। ইসলামাবাদে আলোচনায় মধ্যস্থতাকারীদের হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের। হুমকি সত্ত্বেও দেশের স্বার্থে অংশ নেন তারা, দাবি আরাকচির। প্রত্যাখ্যান তেল আবিবের। কিয়েভের পর ইউক্রেনের সুমি ও খার্কিভেও রাশিয়ার ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4, আহত 6। পোল্যান্ড আক্রমণের পরিকল্পনা মস্কোর, ওয়াশিংটনের সতর্কবার্তা। ঢাকা বেইজিংয়ের কৌশলগত পদক্ষেপে নজর ভারতের, পর্যবেক্ষণে তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর। ব্রিফিংয়ে জয়সওয়াল। যুদ্ধ বিমান কেনার আলোচনায় দৃষ্টি। অগ্নি পরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষ 16তে আলবেচেলেস্তারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। 37 বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান থেকে মাশহাদ, শেষ বিদায়ের প্রতিটি পথ পরিণত হচ্ছে শোক, শ্রদ্ধা আর বিশ্বাসের মহাসমুদ্রে। প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবে বলে আশা করছে প্রশাসন। 50টিরও বেশি বিদেশি প্রতিনিধি দল শ্রদ্ধা জানালেও ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের জনগণের কাছে শুধু একজন নেতা নয়, বরং গৌরব, সাহস আর শক্তির এক প্রতীক। প্রাণের অভিভাবকের জানাজা ও রাষ্ট্রীয় বিদায়ে কান্নায় ভেঙে পড়েন হাজারো মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের অস্তিত্বের গভীরে চিরকাল বেঁচে থাকবেন। তিনি আমাদের সবার সঙ্গে, আমাদের প্রিয় ইরান এবং সমগ্র উম্মার সঙ্গে চিরকাল থাকবেন। তাই আমরা কখনোই তাকে বিদায় জানাবো না। আমাদের শহীদ নেতা ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। শহীদ ইমাম ইরান এবং ইসলামের ভবিষ্যৎ নিয়ে যে দূরদর্শিতা রেখে গেছেন তা বিবেচনায় নিয়ে আমরা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত রয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। একে একে সেখানে হাজির হয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। কেউ নীরবে প্রার্থনা করছেন, কেউ চোখের জল মুছছেন। 37 বছর দেশের সর্বোচ্চ নেতৃত্ব দেয়া মানুষটিকে শেষ বিদায় জানাতে আবেগে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। শুধু ইরানের নেতারাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। ভারতের শিখ ও হিন্দু ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দলও খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল নিয়ে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং পরে ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবার ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণের প্রশ্নই ওঠে না। ফলে খামেনির শেষ বিদায়ের আয়োজন শোকানুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থান ও মিত্রতারও স্পষ্ট বার্তা হয়ে উঠেছে। শোকযাত্রার প্রতিটি গন্তব্যই বহন করছে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য। ক্ষমতার কেন্দ্র তেহরানের পর মরদেহ নেওয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে, যেখানে অন্তত 20 লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে আরও প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের অবিসংবাদিত ও আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ প্রায় 4 দশকেরও সময় ধরে পশ্চিমা সাম্রাজ্যবাদ আর একের পর এক বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন অপ্রতিরোধ্য এক জীবন্ত প্রতীক। চরম প্রতিকূলতার মাঝেও স্বকীয় চেতনা আর আত্মনির্ভরশীলতার জোরে পুরো ইরানকে এক সুতোয় বেঁধে রাখেন এই নেতা। বৈরী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে আমৃত্যু দেশের সার্বভৌমত্ব এবং
জাতীয় মর্যাদাকে অক্ষুণ্ণ রাখাই ছিল তার জীবনের মূল দর্শন। ইরানের ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন এক অনন্য ও অবিসংবাদিত নেতা। কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্বই নন, বরং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। দীর্ঘ 4 দশকের শাসনামলে পশ্চিমা শক্তির চরম বৈরিতা আর অবর্ণনীয় চাপের মুখেও তিনি ইরানের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো বিন্দুমাত্র আপোস করেননি। নিজের অদম্য সাহস আর সুদূর প্রসারী প্রজ্ঞায় তিনি বিশ্বমঞ্চে ইরানকে এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। 1939 সালে পবিত্র মাশহাদ নগরীতে জন্ম নেয়া আলী খামেনি শৈশব থেকেই ছিলেন অনন্য মেধার অধিকারী। মাত্র 4 বছর বয়সে পবিত্র কুরআন শিক্ষার মাধ্যমে শুরু হয় তার পথ চলা। পরবর্তীতে নাজাফ ও কোমের মতো মর্যাদাপূর্ণ ইসলামিক শিক্ষা কেন্দ্রে শিয়া স্কলারদের সান্নিধ্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন তিনি। তৎকালীন মার্কিন মদতপুষ্ট শাহ রাজতন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় শাহবাগ বা গোপন পুলিশের অমানবিক নির্যাতন ও নির্বাসনও ভোগ করতে হয়েছিল এই ত্যাগী নেতাকে। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর নতুন ইরান গঠনে খামেনি ছিলেন মূল কারিগরদের একজন। 1981 সালে যখন তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনই এক ভয়াবহ হত্যা চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যান, যার কারণে তার ডান হাত চিরতরে অচল হয়ে যায়। 1980-র দশকে ইরাকের চাপিয়ে দেয়া রক্তক্ষয়ী যুদ্ধে তিনি নিজের সম্মুখ সমরে গিয়ে সেনাদের অনুপ্রাণিত করেন। যুদ্ধের সেই কঠিন দিনগুলোই তার মনে জন্ম দেয় আত্মনির্ভরশীলতার অদম্য চেতনা। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাঁধে নেন আয়াতুল্লাহ খামেনি। চারপাশের শত্রু বেষ্টিত ইরানকে রক্ষায় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC-কে একটি শক্তিশালী ও আধুনিক বাহিনীতে রূপান্তর করেন। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চরম অর্থনৈতিক অবরোধের মুখেও তিনি দেশবাসীকে প্রতিরোধ অর্থনীতির মন্ত্রে দীক্ষিত করেন, যা ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কারো কাছে মাথা নত না করে নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। আয়াতুল্লাহ কৌশলগত উদ্যোগ ছিল মধ্যপ্রাচ্য জুড়ে অক্ষ শক্তির প্রতিরোধ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তোলা। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হাউথিদের মতো স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে এক সুতোয় গেঁথে তিনি ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এক অদম্য দুর্গ তৈরি করেছিলেন। এমনকি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি যুদ্ধের মুখেও তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো লড়াই চালিয়ে যান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 4 মাস কিভাবে সংরক্ষণ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মরদেহ রাসায়নিক পদ্ধতিতে নয়, বরং বিশেষ শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই ধারণা করছে বিশেষজ্ঞরা। নিহতের 4 মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফনের জন্য প্রস্তুত তেহরান। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কিভাবে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়েছে খামেনির মরদেহ। বিশ্লেষকরা বলছেন, ইসলামী শরীয়তে মৃত্যুর পর রাসায়নিক উপায়ে মরদেহ সংরক্ষণ নিরুৎসাহিত করা হয়। এ বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ উমর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, খামেনির মরদেহ রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়নি, বরং বিশেষ শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ডক্টর উমর বলেন, ইরানের ফরেনসিক মর্গে প্রয়োজন হলে কয়েক মাস পর্যন্ত মরদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে 4 মাস ধরে হিমায়িত অবস্থায় মরদেহ সংরক্ষণ করা দেশটির ধর্মীয় ও আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই বিশেষজ্ঞ মনে করেন, জনসমক্ষে প্রদর্শনের মতো অবস্থায় মরদেহের সব অংশ অক্ষত নাও থাকতে পারে। তার দাবি, বাংকার বিধ্বস্তি হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মরদেহ এবং নিহত অন্যদের দেহাবশেষ কয়েক সপ্তাহ ধরে উদ্ধার করা হয় এবং পরে DNA পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যার ছক কষেছিল ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, তাকে এবং স্পিকার গালিবাফকে হত্যার পরিকল্পনা করেছিল তেল আবিব। হামলার বিষয়ে তেহরান আগে থেকেই অবগত ছিল, তবে দেশের স্বার্থে এই হুমকি মাথায় নিয়েই আলোচনায় অংশ নেন বলে দাবি করেন আরাকচি। কিন্তু এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করছে ইসরায়েল। যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে এসেছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, কিন্তু সেই টেবিলও নাকি নিরাপদ ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাওয়া সতর্ক বার্তা অনুযায়ী পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা চলাকালে ইসরায়েল ইরানের প্রধান 2 আলোচককে হত্যার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই সময় আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
منطقه مهم خلیج فارس রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। তবুও আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাহসী ইরানিরা দেশের খাতিরে মৃত্যুকে ভয় পায় না। একই সঙ্গে আরাকচি এও অভিযোগ করেন, আঞ্চলিক শান্তির উদ্যোগকে নস্যাৎ করতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের প্রতিনিধি দলের জন্য নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের যুদ্ধবিমান ইসলামাবাদ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। ফেরার পথে নিরাপত্তা হুমকির কারণে বিমানটি জরুরি অবতরণ করলে প্রতিনিধি দলের একটি অংশ সড়ক পথে তেহরানে ফিরে যায়। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি বলে দাবি করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার ভেতরে নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে ইসরায়েলি বাহিনী। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির ইয়েলো লাইনের দৈর্ঘ্য আরও বাড়ানো হয়েছে। এরই মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের হামলায় এক ফিলিস্তিনের শিশু নিহত এবং আরেক শিশু আহত হয়েছে। পৃথক ঘটনায় দেইর আল বালাহতে একজন নিহত হয়েছেন। গুনতে গুনতে গাজাবাসীর ওপর ইসরায়েলের আগ্রাসনের 1000 দিন পেরিয়ে গেল। এত আলোচনা, এত চুক্তি, কোনো কিছুতেই লাঘব হয়নি গাজাবাসীর কষ্ট দুর্দশা। বরং দিনে দিনে বেড়েই চলেছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মাত্রা। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটির পূর্বাঞ্চলে পানি আনতে গিয়ে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত এবং আরেক শিশু আহত হয়েছে। পৃথক ঘটনায় দের আল বালার পূর্বেও ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকায় তাদের অভিযানে হামাসের সুজাইয়া ব্যাটালিয়নের সামরিক নিরাপত্তা প্রধান মোহাম্মদ নাইম জান্দিয়া নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজার প্রায় 70% এলাকা নিরাপত্তা নিয়ন্ত্রণে নেয়ার যে পরিকল্পনার কথা বলেছিলেন, মাঠ পর্যায়ের পরিস্থিতিতে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। নতুন করে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর নির্ধারিত ইয়েলো লাইনের দৈর্ঘ্য। এর ফলে উত্তর থেকে দক্ষিণে চলাচলের প্রধান সড়ক সালা আল দিনের বড় অংশ কার্যত ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে গেছে এবং সাধারণ মানুষের চলাচল আরও সীমিত হয়ে গেছে। একই সময় অধিকৃত পশ্চিম তীরেও বাড়ছে বসতি স্থাপনকারী সহিংসতা। খিরবেত আবুফালা এলাকায় নিজেদের কৃষি জমিতে প্রবেশের চেষ্টা করলে ফিলিস্তিনি বাসিন্দা ও আন্তর্জাতিক কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। মরিচের গুঁড়া, লাঠি ও পাথর ব্যবহার করে হামলায় অন্তত একজন ফিলিস্তিনি এবং একজন আন্তর্জাতিক কর্মী আহত হন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করেছিলেন এক ফিলিস্তিনি, কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই সেটি দখলের অভিযোগ উঠেছে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ঘটনাটি নতুন করে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, সহিংসতা এবং ভূমি দখল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জালুদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ সালামে তার পরিবারের জন্য 2 তলা একটি বাড়ি নির্মাণ করছিলেন। সম্প্রতি বাগদান হওয়া ছেলের নতুন সংসার শুরু হওয়ার কথা ছিল এই বাড়িতেই। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী বাড়িটি দখল করে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। রয়টার্সের যাচাই করা ভিডিওতে অন্তত 6 জন বসতি স্থাপনকারীকে বাড়ির ছাদে চলাফেরা করতে দেখা গেছে। সালামের মতো আশপাশের অন্যান্য ফিলিস্তিনি বাড়িও একই ধরনের দখলের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে, তবে পুলিশ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের জমি দখলের অভিযোগ দীর্ঘদিনের। প্রায় 30 লাখ ফিলিস্তিনির পাশাপাশি সেখানে বসবাস করছেন প্রায় 5 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী। গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, 2023 সালের পর থেকে ফিলিস্তিনি গ্রাম ও কৃষি জমিতে বসতি স্থাপনকারীদের হামলা 130% বেড়েছে। জালুদ গ্রামের বাসিন্দারা বলছেন, চলতি সপ্তাহের ঘটনাটি আরও উদ্বেগজনক, কারণ এবার নির্মাণাধীন একটি বাড়ি সরাসরি দখল করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এবং জাতিসংঘের মতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন, বিশেষ করে 4th জেনেভা কনভেনশনের পরিপন্থী। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে পশ্চিম তীরকে বিতর্কিত ভূখণ্ড হিসেবে বর্ণনা করে এবং সেখানে ইহুদিদের ঐতিহাসিক উপস্থিতির কথা উল্লেখ করে।
বিশ্লেষকদের মতে বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার অন্যতম বাধা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের আমলে এই বসতি সম্প্রসারণ আরও গতি পেয়েছে বলে অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক মহলের। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতে উচ্ছেদ অভিযান অপারেশন ক্লিন জোরদার। কয়েকটি রাজ্যে ভাঙা হচ্ছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদ। ধর্মীয় স্থাপনায় টার্গেটের অভিযোগ। কিয়েভে ভয়াবহ হামলার শোক কাটতে না কাটতেই ইউক্রেনের সুমি ও খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 30 জনে। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে হিমশিম খাচ্ছে প্রশাসন। এদিকে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। কিয়েভে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলার পরদিনই ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতভর 2টি ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়। সুমি অঞ্চলের রোমনি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় নারী, বৃদ্ধা, শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। খার্কিভ অঞ্চলের লোজনোভায় রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 130টি ভবন এবং ধ্বংস হয়েছে ইউক্রেনীয় রেড ক্রসের একটি মানবিক সহায়তা গুদাম, যেখানে সংরক্ষিত ছিল 3 লাখেরও বেশি ত্রাণ সামগ্রী। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন। রুশ হামলা নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যুদ্ধ এখন রাশিয়ার ভেতরেও নতুন চাপ তৈরি করছে। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের প্রযুক্তি নির্ভর অ্যাসিমেট্রিক কৌশলের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মস্কো। যদিও রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার তীব্রতা বাড়িয়ে পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে, তবুও দুই পক্ষের এই পাল্টাপাল্টে আক্রমণ সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ন্যাটো সদস্য পোল্যান্ডকে ঘিরে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ন্যাটোর ঐক্য ও প্রতিরক্ষা পরীক্ষা করতে পোল্যান্ডে উস্কানিমূলক হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনকে পশ্চিমাদের সহায়তা বন্ধে চাপ তৈরি করতে পারে মস্কো। পোল্যান্ডের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ওনেট ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেনে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। তার মধ্যেই নতুন তথ্য সামনে এনেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া পোল্যান্ডে একটি সশস্ত্র উস্কানিমূলক অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। ন্যাটোর সদস্য দেশগুলো একে অপরের পাশে কতটা দৃঢ়ভাবে দাঁড়ায় তা পরীক্ষা ও জোটের মধ্যে বিভক্তি তৈরি করতেই এই পরিকল্পনা তাদের। পোলিশ সংবাদ মাধ্যম ওনেট ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পোল্যান্ডের নিরাপত্তা সূত্রের বরাতে ওনেট আরও জানিয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার পাশাপাশি সীমান্ত দিয়ে রুশ অথবা বেলারুশের সেনাদের সীমিত অনুপ্রবেশের আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে। এমনকি জিপিএস বিভ্রাট বা উদ্ধার অভিযানের অজুহাতে সীমান্ত অতিক্রমের ঘটনাকেও সম্ভাব্য কৌশল হিসেবে বিবেচনার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাশিয়ার লক্ষ্য হতে পারে ন্যাটো সরাসরি সামরিক জবাব না দিয়ে আলোচনার পথ বেছে নিতে বাধ্য হবে এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেটাকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখবে মস্কো। এমনকি পোল্যান্ড থেকে সেনা সরিয়ে নেয়ার বিনিময়ে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা বন্ধের দাবিও তুলতে পারে রাশিয়া।
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সম্ভাব্য ঝুঁকির কথা স্বীকার করেছে, তবে তাদের দাবি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে পূর্ণাঙ্গ যুদ্ধ না করেই যদি ন্যাটোর ঐক্যে ফাটল ধরানো ও ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন দুর্বল করা যায়, তবে সেটিই হবে রাশিয়ার বড় কৌশলগত অর্জন। নাসরিন রুমি, সময় সংবাদ। তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক করিডোর ও চীনা যুদ্ধ বিমান কেনার আলোচনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশীদের কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। একই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে অবহিত করা হয়েছে বলেও জানান রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। সামনে এসেছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিসি গড়ার প্রস্তাব। পরিকল্পনা অনুযায়ী চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে স্থলপথে সংযোগ স্থাপন করা হবে। প্রস্তাবটি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। প্রতিবেশী অঞ্চলের সব ধরনের উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেবে নয়াদিল্লি। We closely follow all such developments in our neighborhood and take appropriate measures as required. তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শুক্রবার ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রকল্পটির বিষয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কি সেই দৃষ্টিভঙ্গি তা খোলাসা করেননি তিনি। এছাড়া চীনা যুদ্ধবিমান কেনার আলোচনার দিকেও তীক্ষ্ণ নজর রাখছে মোদী সরকার। India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue. ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি ভারত মহাসাগর উপকূল পর্যন্ত বিস্তারের সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা নয়াদিল্লির। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। অগ্নি পরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়েও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত 3-2 গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ 16তে উঠেছে আলবিসেলেস্তারা। আসরে সপ্তম গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন 20, করেছেন একটি অ্যাসিস্টও। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মোস্তাহিদের ম্যাচ রিপোর্ট। অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো 120 মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে, কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। মায়ামিতে এ কোনো ম্যাচ নয়, সমর্থক আর দুদলের খেলোয়াড়রা যেন চড়েছিলেন আবেগের রোলার কোস্টার রাইডে। কখনো এগিয়ে যাওয়ার আনন্দ, আবার কখনো গোল হজমের হতাশা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে যুদ্ধ জয় করে আর্জেন্টিনা। 90 মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ 30 মিনিটের পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ক নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাবরাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের 3 ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 30 ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। ম্যাচের 15 মিনিটে মেসির পায়ে বল, আর্জেন্টিনার সামনে প্রথম সুযোগ। মেসি শট নিলেও তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
29 মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 2 বিশ্বকাপে 7 গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে দেখা যায় অন্য এক কেপ ভার্দেকে। বল পজিশনে যেমন এগিয়ে ছিল আফ্রিকান দেশটি, বেশ কবার প্রতিপক্ষ ডিবক্সেও বল নিয়ে যায় বিপজ্জনকভাবে, কিন্তু সমতা আনতে পারেনি। 59 মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। মায়ামি স্টেডিয়াম গর্জে ওঠে কেপ ভার্দে সমর্থকদের গর্জনে। এর 3 মিনিট পরই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। এবার বিশ্ব দেখে ভজিনিয়ার বীরত্ব। মেসিকে গোল বঞ্চিত করেন ব্লু শার্ট গোলরক্ষক। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ 16-তে। আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিল কেপ ভার্দে। এই বিশ্বকাপে তারা এসেছিল অন্যতম আন্ডারডগ হিসেবে, কিন্তু মাঠে তারা যেভাবে পারফর্ম করেছে আর্জেন্টিনার বিপক্ষে, তাতে তাদের বাদ পড়ে যাওয়াটাও এখন চমকের সমান। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অপারেশন ক্লিন নামে ভারতে জোরদার করা হয়েছে উচ্ছেদ অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে ভেঙে ফেলা হচ্ছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মসজিদও। এতে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ। সরকারি জমি দখলমুক্ত করার অভিযানের আড়ালে ধর্মীয় স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার অভিযোগ করছেন তারা। তবে সরকারের দাবি, জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভারতের সরকারি জমি দখলমুক্ত করার অভিযান নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অভিযান ঘিরে বাড়ছে বিতর্ক। কারণ হিসেবে উঠে এসেছে উচ্ছেদের তালিকায় বারবার মুসলিম অধ্যুষিত এলাকা ও ধর্মীয় স্থাপনার নাম থাকার বিষয়টি। গেল মাস থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি জমি দখলমুক্ত করার অভিযান আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে। তবে এই অভিযানে বহু মসজিদও ভেঙে ফেলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে অপারেশন ক্লিন নামে চলছে এই উচ্ছেদ অভিযান। রাজস্থানের মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, বেআইনি নির্মাণ সরিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী অপারেশন ক্লিন পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত এলাকার মধ্যে যেসব জমি বরাদ্দের বাইরে রয়েছে বা যেসব নির্মাণ অনুমোদিত নয়, সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। দেশের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। তবে এই উচ্ছেদ অভিযান ঘিরে বাড়ছে বিতর্ক। একের পর এক ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম সম্প্রদায়। সরকারি জমি দখলমুক্ত করার অভিযানের আড়ালে ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও ধারণা তাদের। মানবাধিকার কর্মীরাও এ ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি 90 থেকে 100 বছরের পুরনো একটি কাঁচা মসজিদ ছিল। আমাদের পূর্বপুরুষরাই এটি নির্মাণ করেছিলেন। এখানে মাত্র 1-2 নামাজ আদায় করতেন। একদিন কর্তৃপক্ষ এসে নোটিশ দিয়ে জানায়, কয়েকদিনের মধ্যেই মসজিদটি সরিয়ে ফেলা হবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষের পর থেকেই উচ্ছেদ অভিযান আরও জোরদার হয়েছে। এ কারণে অভিযানটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। সমালোচকদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও ক্ষমতাসীন বিজেপি দেশের প্রায় 20 কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই এসব অভিযান চালাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সরকার দাবি করে আসছে, এই অভিযানে কোনো ব্যক্তি বা সম্প্রদায় নয়, বরং সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাপপ্রবাহ আর দাবানলে বিপর্যস্ত পর্তুগাল। আগুনে পুড়ছে বিস্তীর্ণ মরুভূমি। নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারো দমকল কর্মী। সুইজারল্যান্ডে দাবদাহে গলছে হিমবাহগুলো। পাকিস্তানের বেলুচিস্তানের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 8 জন। স্থানীয় সময় শুক্রবার খাইবার পাখতুনখোয়ার
ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি খাদে পড়ে যায়। খাদটির গভীরতা 70 থেকে 80 ফিট গভীর বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। বাসটিতে মাঝপথে খারাপ হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রী ছিল বলেও জানা গেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। দেখছেন আন্তর্জাতিক সময়। তীব্র দাবদাহের মধ্যে এবার দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কলোরাডো রাজ্যে আগুনে পুড়ে গেছে অন্তত 50,000 একর এলাকা। দাবানলের কবলে পড়েছে স্পেন এবং ফ্রান্সের বিভিন্ন অঞ্চলও। আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, ভূমধ্যসাগরীয় বাতাসের প্রভাবে আরও বাড়তে পারে দাবানলের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে দাবানলে পড়ে গেছে 50,000 একরেরও বেশি এলাকা। দাবানলের বিস্তার ঠেকাতে এখনও কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। এরই মাঝে অন্তত 750টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেওলা শহরের চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। এদিকে কলোরাডোর নুলস দাবানলে প্রাণ হারানো 3 বন বিভাগের দমকল কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপের চিত্র একই। স্পেনের লেওন প্রদেশে শুরু হওয়া দাবানলে এরই মাঝে 100 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। দুর্গম এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপক সদস্যরা। অন্যদিকে বাতাস অনুকূলে থাকলে আরাগনের আলকুবিয়েরে পর্বতমালার দাবানলও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও কয়েক সপ্তাহের খরা ও রেকর্ড তাপমাত্রার পর দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। আউদ ও এরো অঞ্চলে প্রায় 900 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 800 অগ্নি নির্বাপক সদস্য ও 1.5 শতাধিক যান। মার্সের কাছেও নতুন দাবানলের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, 2টি বড় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। বৃষ্টির সম্ভাবনা না থাকা, দীর্ঘস্থায়ী খরা এবং শক্তিশালী ভূমধ্যসাগরীয় বাতাসের কারণে আগামী দিনগুলোতে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বিস্তীর্ণ মরুভূমি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে দেশটির 10,000 হেক্টরেরও বেশি এলাকা। পর্তুগালের মধ্যাঞ্চলে কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে 1,000-এরও বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত বাড়ছে আগুনের বিস্তৃতি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্তৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1,000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2,500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দাবদাহের ভয়াবহ প্রভাব পড়েছে সুইজারল্যান্ডের হিমবাহগুলোতে। মাত্র 2 সপ্তাহে তাপপ্রবাহেই গলে গেছে প্রায় 1.5 মিটার মূল বরফখণ্ড। তীব্র গরম আর শীতকালে কম তুষারপাতের কারণে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বরফ ক্ষয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আল্পসের এই দ্রুত বরফ গলে যাওয়া ইউরোপের নদীগুলোর পানির উৎস এবং সার্বিক পরিবেশের জন্য বড় ধরনের জলবায়ু সংকট তৈরি করেছে। সুইজারল্যান্ডের নাম শুনলেই আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, বিশাল সাদা হিমবাহ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেই চিরচেনা দৃশ্য এখন বদলে যাচ্ছে। জমে থাকা বরফের একের পর এক বিশাল স্তূপ গলে পানি হয়ে নেমে যাচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন তীব্র গরমে শীতে যে বরফ জমা পড়েছিল সেই তুষার গলে শেষ হয়ে গেছে। এখন থেকে গরম যত বাড়বে ততই গলবে হিমবাহের বহু বছর ধরে জমে থাকা মূল বরফখণ্ড। সাধারণত এই সময় আরো পরে আসে, কিন্তু এবছর শীতে কম তুষারপাত আর তীব্র গরমের কারণে বরফ গলা অনেক আগেই শুরু হয়েছে, যা ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে। এবারে শীতে তুষারপাত খুব কম ছিল। মে মাসেই তাপপ্রবাহ শুরু হয়েছিল আর জুনে আমরা অত্যন্ত তীব্র একটি দাবদাহের মধ্যে দিয়ে এসেছি, যার কারণে জুনের শেষেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বপ্রথম ঘটনা। তাই 2026 সালেও আমরা বড় ধরনের বরফ ক্ষয় দেখতে যাচ্ছি। গ্লেসিয়ার পর্যবেক্ষণকারী বিজ্ঞানী ম্যাথিয়াস হুস বলেন, এখন হিমবাহগুলোর অবস্থা খুবই খারাপ। মাত্র 2 সপ্তাহে প্রচণ্ড গরমে একটি জায়গায় প্রায় 1.5 মিটার বরফ গলে গেছে। আর জুন মাসে সারা দেশে যত বরফ গলেছে সেই পানি দিয়ে প্রতি 6 সেকেন্ডে একটি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। তথ্য বলছে শুধু 2025 সালের জুন থেকে এই পর্যন্ত রোন হিমবাহ প্রায় 8 মিটার বরফ হারিয়েছে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সুইজারল্যান্ডের হিমবাহগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই বরফ শুধু পাহাড়ের সৌন্দর্য নয়, ইউরোপের বহু নদীর পানির গুরুত্বপূর্ণ উৎস। তাই হিমবাহের দ্রুত গলে যাওয়া কেবল একটি দেশের সমস্যা নয়, বরং ভবিষ্যতের পানি, পরিবেশ ও জলবায়ুর জন্য বড় সতর্কবার্তা। ইশিতা আক্তার, সময় সংবাদ। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন মেইসাক। ঝড়ের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ট্রেন, ফেরি এবং বিমান চলাচল। ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন পড়েছে স্তব্ধ অবস্থায়। শুক্রবার স্থানীয় সময়ের সন্ধ্যায় প্রদেশটির ইয়েলিন উপকূলে আঘাত হানে চলতি বছরের 10ম টাইফুনটি। চীনের আবহাওয়া বিভাগ জানায়, স্থলভাগে আঘাত হানায় সময় ঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 30 কিলোমিটার। টাইফুনের প্রভাবে শুক্রবার এবং শনিবার হাইনানে যাতায়াতকারী সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে গভীর সমুদ্রের মৎস্য খামারে বিশাল ঢেউ আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারতের পশ্চিম ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গুজরাটের ভালসাদ শহরে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। রাজকোট শহরে একটি সেতু ধসে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির কারণে দীর্ঘদিন পানি জমে থাকায় ত্বকের নানা রোগের ঝুঁকিও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 70% এই সময় হয়। তাই বৃষ্টির পানির পরেই কৃষিকাজ এবং লাখো মানুষের জীবিকা নির্ভর করে। দেখছেন আন্তর্জাতিক সময়। উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ভিয়েতনাম। ধারাবাহিক দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশটিকে এই মর্যাদা দিয়েছে বিশ্বব্যাংক। দাতা সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে ভিয়েতনামের মাথাপিছু আয় পৌঁছেছে $4,970, যা উচ্চ মধ্যম আয়ের দেশের জন্য নির্ধারিত সেবারের চেয়েও বেশি। চলতি বছর থেকে ব্যবসা বান্ধব সংস্কার, শিল্পোন্নয়ন এবং অবকাঠামোগত খাতে বিনিয়োগের মাধ্যমে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে দেশটি। কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাবের মধ্যেই নতুন চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে বুন্ডিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে সম্ভাব্য 2টি চিকিৎসা পদ্ধতির পরীক্ষায় প্রথম রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে কঙ্গো, বেলজিয়াম এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা যৌথভাবে কাজ করছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে টানা 8 দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছে বাডি নামে একটি কুকুর। মালিকের অবিরাম খোঁজ আর ক্ষীণ এক ঘেউ ঘেউ ডাকে মিলেছে জীবনের নতুন ঠিকানা। সবকিছু হারিয়েও বাডিকে ফিরে পাওয়া যেন অলৌকিক এক আশীর্বাদ মালিক গ্যাব্রিয়েলের কাছে।
24 জুনের শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার উপকূলীয় শহর কারাভেলাদা পরিণত হয় ধ্বংসস্তূপে। সেই ধ্বংসযজ্ঞই চাপা পড়ে যায় 6 বছর বয়সী পোষা কুকুর বাডি। বাড়ি হারানোর শোকের মাঝেও এক মুহূর্তের জন্য প্রিয় সঙ্গীকে খোঁজা বন্ধ করেননি তার মালিক গ্যাব্রিয়েল আলভেস। প্রতি 2 দিন পর পর তিনি ফিরে আসতেন ধ্বংসস্তূপের সামনে। নীরবতার মধ্যেও বারবার ডাকতেন বাড়ির নাম। শেষ পর্যন্ত ক্ষীণ এক ঘেউ ঘেউ শব্দই ফিরিয়ে দেয় হারিয়ে যাওয়া সেই সঙ্গীকে। ধ্বংসস্তূপের ভেতর বাড়ির সাদা কান দেখতে পেয়ে উদ্ধার কর্মীদের ডাকেন গাফিয়ালা। ভাঙা দেয়ালে ছিদ্র করে নিরাপদে বের করে আনা হয় কুকুরটিকে। আবেগে ভেঙে পড়ে মালিক বলেন, সবকিছু হারিয়েও বাড়িকে ফিরে পাওয়া যেন এক আশীর্বাদ। প্রতিদিনের মতো আমি এসে বাড়ি বাড়ি বলে ডাকতে শুরু করি। হঠাৎ একটি ক্ষীণ ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই। আবার নাম ধরে ডাকতেই সে একটানা ঘেউ ঘেউ করতে শুরু করে। এর আগে সে একবারও এমন ভাবে ডাকেনি। এরপর ভেবেছিলাম সে আর বাঁচবে না। চারদিকে সবকিছু ধসে পড়েছিল। এর মধ্যে বাড়ি জীবিত থাকা সত্যি এক অলৌকিক ঘটনা। পশু চিকিৎসকরা জানিয়েছেন, পানির শূন্যতায় দুর্বল হয়ে পড়লেও বাড়ির গুরুতর কোনো আঘাত লাগেনি। ভয়াবহ দুর্যোগের মাঝে এই ছোট্ট প্রাণের বেঁচে ফেরা স্থানীয়দের মুখে হাসি ফিরিয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চারদিকে ছিল গুঞ্জন, জল্পনা আর অপেক্ষা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কে তারকাখচিত আয়োজনে বসে এই বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠান। প্রায় 3 বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে এক হলেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসি। শুক্রবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। শুরু থেকেই অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা। ভেন্যুর চারপাশে ব্যারিকেড, গণমাধ্যমের ভিড় এবং গোপনীয়তা বজায় রাখতে নেওয়া বিশেষ ব্যবস্থায় স্পষ্ট হয়ে ওঠে বিশেষ কিছু ঘটতে চলেছে। বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগেই ভেন্যুর বাইরে জড়ো হন হাজারো ভক্ত, যাদের অনেকেই পরিচিত সুইফটিজ নামে। কেউ হাতে বন্ধুত্বের ব্রেসলেট, কেউ আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়। এমনকি এক ভক্ত টানা 1 লাখ বার টেইলর সুইফট নাম উচ্চারণের লক্ষ্য নিয়ে লাইভ স্ট্রিমও করেন। আরেকজন ফ্যাশন বিশেষজ্ঞ জানান, তার ধারণা ছিল টেইলর হয়তো নিজের পরিচিত ইস্টার এগ ধাঁচের রঙের পোশাকই বেছে নেবেন। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী এড শিরান, অভিনেত্রী জেনিফার লোপেজ, অভিনেতা হিউ গ্রান্ট, ইথান হক, টেড ল্যাসো তারকা জেসন সুদেইকিস, সাবেক ফুটবলার অ্যাবি ওয়ামবাক সহ ক্রীড়া ও বিনোদন জগতের বহু পরিচিত মুখ। ট্রাভিস কেলসির সতীর্থদেরও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। দম্পতির মুখপাত্র জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে প্রচলিত অর্থে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান ছিল না। টেইলরের ম্যান অব অনার ছিলেন তার ভাই অস্টিন সুইফট এবং ট্রাভিসের বেস্ট ম্যান ছিলেন তার ভাই জেসন কেলসি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন তাদের বন্ধু হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে এই বিয়ে এখন বিশ্বজুড়ে ভক্তদের আলোচনার কেন্দ্রে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সাইকেলের শহর কোপেনহেগেনে পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে চাপ বেড়েছে সাইকেল লেনে। স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি আর দুর্ঘটনা কমাতে এবার পর্যটকদের জন্য বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ডেনমার্কের সড়ক নিরাপত্তা কাউন্সিল। সাইকেল চালানোর নিয়মকানুন শেখাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেয়া হচ্ছে নির্দেশনাপত্র। বিশ্বের অন্যতম সাইকেল বান্ধব শহর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। প্রতিদিন হাজারো স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অসংখ্য বিদেশি পর্যটকও শহর ঘুরে দেখতে বেছে নেন সাইকেল। তবে পর্যটকদের অনেকেই শহরের সাইকেল লেনের নিয়মকানুন সম্পর্কে না জানায় গ্রীষ্মকালে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার ঝুঁকি বেড়ে যায়। তাই সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ডেনমার্কের রোড সেফটি কাউন্সিল। গত বছর প্রথম চালু হওয়া এই কর্মসূচি আবারও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগে বিভিন্ন পোস্টের মাধ্যমে পর্যটকদের শেখানো হচ্ছে সাইকেল চালানোর নিয়মকানুন। এর মধ্যে রয়েছে মোড় নেয়ার আগে হাতের সংকেত দেয়া, সাইকেল লেনের ডান পাশে চলা এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ নিয়ম। পাশাপাশি শহরের বিভিন্ন ভাড়ার সাইকেল কেন্দ্রেও পর্যটকদের হাতে তুলে দেয়া হচ্ছে নির্দেশনা সংবলিত পোস্টকার্ড। প্রচারণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা ভাড়ার সাইকেলের ঝুড়িতে নির্দেশনাপত্র রেখে দিচ্ছেন এবং পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছেন। গ্রীষ্মের ব্যস্ত মৌসুমে যখন স্থানীয় পর্যটকরা একই সাইকেল লেনে চলাচল করেন, তখন সামান্য অসচেতনতাও বিভ্রান্তি বা দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন আয়োজকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।
আবারও ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের ইতিহাসের নতুন এক অধ্যায়ের জন্ম দিল মিশর। প্রায় এক শতকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারের 4-2 গোলে হারিয়ে ইতিহাস করে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর দল। প্রায় এক শতকের অপেক্ষা অবশেষে বিশ্বকাপের নকআউট মঞ্চে সেই অধরা জয়ের স্বাদ পেল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে আফ্রিকার দেশটি। নকআউট পর্বের প্রথম জয় তো বটেই, সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অফ 16-এও জায়গা করে নিল মিশর। 7 বারের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলেও এটি তাদের মাত্র চতুর্থ বিশ্বকাপ। এবারের আসরের আগে বিশ্বকাপের মূল পর্বে একটিও জয়ের স্বাদ পায়নি তারা। কিন্তু এবার যেন গল্পটা ভিন্ন। গ্রুপ পর্বে 1 জয় ও 2 ড্রয়ে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখে মিশর। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিশর। এর ফল পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 13 মিনিটে ইমান আশুরের গোলে লিড নেয় তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে 55 মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত 90 মিনিট 1-1 গোলের সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে একের পর এক আক্রমণ চালায় দুই দল, তবে অধরা সেই গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই যেন ভাগ্য সহায় হলো মিশরের। হ্যারি শুটারের নেয়া প্রথম শটটি চলে যায় গোলবারের ওপর দিয়ে, আর লুকাস হেরিংটনের নেয়া চতুর্থ শটটি ফিরে আসে পোস্টে লেগে। মিশরের বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল 1934 সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই অনুষ্ঠিত হয়েছিল সরাসরি নকআউট পদ্ধতিতে। সে আসরে প্রথম রাউন্ডে হাঙ্গেরির কাছে 4-2 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মিশরকে। ঐতিহাসিক এই জয় মিশরের ফুটবল ইতিহাসে নতুন এক মাইল ফলক। আর সেই স্বপ্ন আরও দীর্ঘ করার লক্ষ্য নিয়েই এবার রাউন্ড অফ 16-এর প্রস্তুতি নেবে মিশর। আহমেদ হৃদয়, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নিতে মানুষের ঢল। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি, আমন্ত্রণ পায়নি ইউরোপীয় দেশগুলো। 9 জুলাই দাফন। ইসলামাবাদে আলোচনায় মধ্যস্থতাকারীদের হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের। হুমকি সত্ত্বেও দেশের স্বার্থে অংশ নেন তারা। দাবি আরাকচির, প্রত্যাখ্যান তেল আবিবের। অগ্নিপরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষ 16-তে আলবিচেলেস্তারা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।